আমাদের আজকের গল্পটির নাম অপ্রকাশিত ভালোবাসা পর্ব ২। এটা কি তাহলে কোনো মানুষ, নাকি তাসফিয়ার বলা সে কোনো অদৃশ্য ছায়া? চিন্তা করে কোনো সমীকরণ দাঁড় করাতেই পারছি না। আমার সাথে খারাপ কিছু হলেই সে এভাবে লড়ে যাচ্ছে কেন? আর কেনই বা এসব হচ্ছে? সারা রাত পুলিশের টহল ছিল, কোনো কিছুই ঘটেনি। কিন্তু ঘটল এর পরের দিন, যখন সকাল হলো। সবেমাত্র ঘুম থেকে উঠেছি, নাস্তা করব, এমন সময় দরজায় কলিং বেল। আমি ভাবছি, কে এলো এই সময়? পুলিশ বা আসতেই দিল কি করে? দরজা খুলতেই দেখলাম তাসফিয়ার আম্মু। আমি অবাক হয়েছি, কিন্তু তাসফিয়া একটুও অবাক হয়নি। মনে হয় ও জানতো যে এমন কিছু একটা ঘটবে। আমি কোনো কথাই বলিনি, এবং তাসফিয়াও না। তাসফিয়ার মা এসেই কান্না শুরু করে দিল। তাসফিয়াও কান্না করেই চলেছে অনবরত। আমি এসব না ভেবে তাসফিয়ার মাকে প্রশ্ন করলাম, আপনি না হারিয়ে গিয়েছিলেন? কোথায়? আর ফিরে এলেন কিভাবে? সে একটা কাহিনী, তার আগে আমার একটু বিশ্রাম লাগবে। আমি খাবারের সব ব্যবস্থাই করে রেখেছি। এইভাবেই দুপুর হলো। আমি এই কাহিনীর সবটাই জানতে চাই, আর তা না হলে কোনো কিছুই করা সম্ভব না। তিনি বলতে শুরু করলেন, যেদিন আমার বিয়ে সেদিন তুমি তাসফিয়াকে নিয়ে গিয়েছিলে। তারপর যখন আমার ফোন আনতে রুমে আসি, ঠিক তখনই সারা ঘরের লাইট বন্ধ হয়ে যায়। আমি কিছু বলার আগেই কোনো কিছুর গন্ধেই মাটিতে পড়ে যাই। তারপরে মনে হলো ঘুমিয়ে পড়েছি। যখন ঘুম ভাঙল, তখন দেখি চারিদিকটা অন্ধকার, কেউ নেই। একজন মানুষের ছায়া দেখলাম দেয়ালে, কিন্তু তাকে দেখা যাচ্ছিল না। তিনি বলতে শুরু করলেন, তাসফিয়াকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করা ঠিক না। যদি করিও, তাহলে আমাকে মেরেই ফেলবে। আমিও চুপ ছিলাম একদম। যখন তাসফিয়ার কান্না দেখলাম এবং ও যে অসুস্থ হলো, তা সব দেখে আমার মন মানসিকতাও পাল্টে গেল। কিন্তু কিছুই বলতে পারছিলাম না। এক সময় ছায়ার মতো কেউ একজন বলে উঠল, সন্তান যখন পথের কাঁটা, তাহলে তাসফিয়াকে মেরে ফেলি। তখন চিৎকার করে বললাম, না। ওই একদিন সারাটা সময় কান্না করেছি। তারপর আর কথা হয়নি ছায়ার মানুষের সাথে। আমি ভেবেছি হয়তো তাসফিয়াকে মেরে ফেলেছে। কালকে রাতে ওই একই বিকট গন্ধ ছড়ানো হয়। আমি আবার ঘুমিয়ে পড়ি। উঠে দেখি বাসায়, হাতে তোমার বাসার ঠিকানা লেখা যে তাসফিয়া এখানেই আছে। আমি উঠে এক দৌড়ে আসলাম। ভাবলাম যে তাসফিয়া হয়তো আর নেই, কিন্তু আমি আমার মেয়েকে খুঁজে পেয়েছি। বুঝলেন তো মেয়েটা কত ভালোবাসে আপনাকে। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ। আমার মেয়েটাকে অনেক দেখে রেখেছো। তা না হলে কোনো না কোনো খারাপ মানুষের হাতেও পড়তে পারতো। আল্লাহ রক্ষা করেছে। তা তুমি কে? আমি যেই হই, আপনার মেয়েকে নিয়ে যান। আমার কিছুই ভালো লাগছে না। কে এই মানুষ যে এমন কাজ করছে? আমার জীবনটা একদম শেষ করে ফেলেছে। আমি আর পেরে উঠতে পারছি না। তাসফিয়া তার আম্মুর সাথে চলে গেছে। আমি একাই এই হোটেলে থাকছি। পুলিশ চারিদিকে টহল দিচ্ছে। আমি শুধু এই সব কিছুর সমাধান চাচ্ছি, কারণ আমার জন্যই হয়তো এই মানুষগুলোর প্রাণ গিয়েছে। এটার সমাধান আমাকেই বের করতে হবে। পুলিশকে আমার সব কথা খুলে বললাম, কিন্তু অফিসার আমার কোনো কথাই বিশ্বাস করতে রাজি না। তারা এটা নিয়ে হাসাহাসি করে। তারপর প্রমাণসহ হাতে নাতে ধরাবো বলে তাদেরকে বললাম। প্লেন ও ঠিক করে ফেললাম। কোথায় কি করতে হবে সব বলে দিল পুলিশই। সেদিন রাতে এক পুলিশ ছদ্মবেশে রুমে আসে। তার সাথে ছোট্ট একটা পয়েন্ট নিয়ে ঝগড়া বাঁধিয়ে ফেলি। এখন আমি নিশ্চিত যে এই লোককে আর বাঁচবে না, কারণ আমার সাথে যেই খারাপ করে সেই মারা যায়। ভেবেছিলাম এতে হয়তো কাজ হবে। সারা রাত ভাবলাম কে হতে পারে, কিন্তু পরের দিন যখন পুলিশের কিছুই হলো না, তখন বুঝলাম আসলে এসব কিছুই না। পুলিশ আমার কথাকে একদম হাসি দিয়ে উড়িয়ে দিয়েছে। তারা এক প্রকার পাগলও বলছে আমাকে। এই হোটেল পাল্টে রিসোর্টে উঠবো ভাবছি।
কিন্তু এই পুলিশের নানা রকম সমস্যা করছে আমাকে। অনেক কষ্টে সিলভার ক্যাসেল রিসোর্টে চলে এলাম। এরপরেই পুলিশের থানা। ভালোই হলো আমার। আমি এখন অন্য কিছু ভাবছি না, কারণ আমার সাথে খারাপ কিছু করলে সে তো মরে যাওয়ার কথা, তবে মরলো না কেন? সমাধান আমাকেই বের করতে হবে। এসব চিন্তা করছি আর প্রাকৃতিক সৌন্দর্য দেখছি তাকিয়ে তাকিয়ে। দুপুরে গোসল করে কাপড় বারান্দায় শোকাতে দিয়েছিলাম। যখন বারান্দায় গেলাম তখনই ঘরে একটা শব্দ হলো। ফ্লোরে একটা কলম পড়েছিল। কলমটা হাতে নিয়ে তুললাম। তার ভিতর থেকে একটা বড় কাগজ পেলাম, মুচড়ানো ছিল। আমি ভেবেছিলাম এটা কোনো পিচ্চি হয়তো ফেলে গেছে, কিন্তু কাগজ খুলে যা লেখা ছিল তা তো আমাকে অবাকের শেষ প্রান্তে নিয়ে গেল। লেখা ছিল, তুমি চাইলে ওই পুলিশকেও মেরে দিতে পারি, কিন্তু পুলিশের 1 মাসের একটা বাচ্চা আছে, তাই কিছুই করিনি। তবে তুমি মনে করলে শেষ করে দিব। আর ওড়না ছাড়া বারান্দায় যেও না, তোমার খারাপ হবে কিন্তু। এবার সত্যিই অনেক ভয় পেয়ে গেলাম। সে রাতে সব কিছু লাগিয়ে ঘুমিয়েছি। সকালে তাসফিয়ার আম্মু আর তাসফিয়াকে আসতে বলেছিলাম, কারণ এখানে আমার কেউই নেই। সারাদিন তাসফিয়াকে নিয়ে ঘুরলাম আর তার আম্মুকে বাসায় পাঠিয়ে দিয়েছি। রাতে বসে আছি আমি আর তাসফিয়াকে ঘরে রেখে রান্নাঘরে যাব। এমন সময় একটা কি যেন অতি দ্রুত চলে গেল। মনে হলো কি যে চলে গেল কিছুই বুঝতে পারলাম না। এটা কি ছিল? এইভাবেই 10 দিন পার হয়ে যায়। আমি আগের মতোই স্বাভাবিক হয়ে উঠি। বিকেলে যখন একা একা পার্কে গেলাম নৌকায় ঘুরতে, তখন কিছু বখাটে ছেলেরা বাজে কথা বলছিল। কথার উত্তর দিতেই বলা শুরু করলো, চিনস আমি ক্যাডা? এই এলাকার এমপির চাচাতো ভাই। ভাব কম দেখাবি, বুঝছস? একদম চিড়ে খেয়ে ফেলে রেখে দেব। আমি কিছুই বলিনি। জানি এর পরিণাম খারাপ হবে। এরপর দিন আর বাসা থেকে বেরিয়ে হইনি। রিসোর্টের কেয়ারটেকারের কাছে শুনেছি ওই এমপির চাচাতো ভাই নাকি খুন হয়েছে, সাথে ওই চেলাপেলাগুলোও। আমি জানি এসবের পিছনে শুধু আমার রাগ থাকার কারণ। এখানের স্থানীয় পুলিশ অফিসার আমাকে নানা রকমের কথা শুনিয়েছে, কারণ এইসব মৃত্যুর জন্য নাকি আমিই দায়ী। কিন্তু কেউ আমাকে থানা পর্যন্ত নিতে পারছে না, কারণ কেউ একজনের মাধ্যমে তারা জেনেছে আমাকে কিছু করলেই তাদের নানা রকম সমস্যায় পড়তে হবে। এইভাবেই দিন কাটতে থাকলো আমার। চারিদিকে পুলিশের সিকিউরিটি থাকতো আমার। একদিন পার্কে বসেছিলাম, হঠাৎ একটা ছেলে এসে আমাকে এক গুচ্ছ লাল ফুল দিয়ে কোনো কিছু না বলে চলে গেল। এত ডাকলাম শুনলই না। আমি ভাবলাম হয়তো এই ছেলেটাও শেষ হয়ে যাবে, কিন্তু না, তার কিছুই হলো না। এভাবে 3 দিন হলো ছেলেটা রোজ ফুল দিয়ে কোনো কথা না বলে চলে যেত। আমি এই 3 দিন মন থেকে অনেকটা সাহস পেয়েছি, কারণ এর আগে যেই আমাকে কটু কথা বলেছে সেই শেষ। এক সময় ছেলেটার সাথে একদিন কথা বললাম। এরপর দীর্ঘ 2 মাস পর ছেলেটা আমাকে প্রপোজ করলো। আমিও না করিনি, কারণ একমাত্র এই ছেলে ছাড়া আমার আর কেউই নাই। এইভাবেই পয়লা বৈশাখ, সেদিনই ফারাদিনের সাথে দেখা করতে যাব। তার হাত ধরে আজই প্রথম হাঁটব। সুন্দর করে সাজলাম। যখন বের হব ঠিক তখনই আমার ঘাড়ে কিছু একটা গেঁথে গেল। মনে হলো সেটা খুলে সামনে আনতেই দেখলাম কলম। এর থেকে কালি থাকে যে পাইপ, সেই পাইপের মাথায় সূচের মতো চুকা, যা আমার ঘাড়ে গিঁথেছিল। এই পাইপে কিছু একটা তরল পদার্থ ছিল, কিন্তু কিছু বলার আগেই আমি জ্ঞান হারাই। আমি যখন জেগে উঠি সামনে তাকাতেই দেখি একটা বিশাল বড় ছায়া। তখনই শুনতে পেলাম, কতগুলো খুন করেছি জানি না, তবে সবার শেষে আমাকে যেতেই হবে। আর 5 মিনিট পর জানতে পারবে আমি কে। আমি সব কিছুর সমাধান দিয়েই আমি চলে যাব। তখনই শুনতে পেলাম, কতগুলো খুন করেছি জানি না, তবে সবার শেষে আমাকে তো যেতেই হবে। আর 5 মিনিট পর জানতে পারবে আমি কে। আমি সব কিছুর সমাধান দিয়েই চলে যাব। এরপর অনেক ডাকলাম, কিন্তু কাউকে আর পেলাম না। কিছুক্ষণ পর কেউ একজন এলো, ছায়ার মতো দেখেছি আমি, তবে তার দেয়ালে
সে যাই হোক, আমার এসব ভাববার সময় নেই। আমি সোজা প্রশ্ন করলাম, কী জন্য আমাকে এখানে নিয়ে এসেছেন? আর আপনি কে? কেন এতগুলো মানুষের জীবন নিলেন? একটা গল্প শোনাই, শুনবেন? গল্প শোনার মতো মানসিকতা নেই আমার। আমি আগে প্রশ্ন করেছি, তার উত্তর দিন আগে। এরপর আর কোনো কিছুই বলেনি সেই মানুষটি। তারপর বুঝতে পারলাম কেউ একজন আমার সামনে এসে বসলো। তারপর বলতে শুরু করলো, এই ময়মনসিংহ শহরের একটা ছেলে বাস করত, নাম ফাহিম। তাকে তুমি ভালো করে চিনতে এবং জানতে। দীর্ঘ 2 বছরের প্রেম একদিন ভেঙে যায়, কারণ তুমি অন্য কারো কথা বিশ্বাস করে এই সম্পর্কটা ভেঙেছিলে। ছেলেটা দেখতেও খুব ভালোই ছিল, তবে তুমি যখন যেখানে যেতে চাইতে সব সময় তোমার পাশে থাকতো ছেলেটি। কলেজ লাইফ যখন শেষের দিকে, তখনই তুমি পাল্টাতে শুরু করলে। বুঝেছিল ফাহিম আর ভালো রেজাল্ট করবে না, এটাই ছিল তোমার মূল পয়েন্ট। সে যাই হোক, ব্রেকআপের পর তোমার বাবা ঢাকায় পোস্টিং হয়, সেখানেই তুমি চলে যাও, আর ফিরেও তাকাওনি। আর ছেলেটা মধ্যবিত্ত পরিবারে, তুমি জানতে। তুমি যখন তার কাছ থেকে কোনো গিফট পেতে না, তোমার খারাপ লাগতো। তুমি আরও একটা বুদ্ধি করেছিলে। তুমি জানতে এই সম্পর্ক কখনোই শেষ হবার না, কারণ তার কোনো ভুল ছিল না। তখন তুমি তাকে টাকা দিতে ভালোবাসার খাতিরে, আর কোনো ভালো বন্ধুও ছিল না। এক সময় তুমি এই টাকার জন্য যা তা বলেছিলে তাকে। পুরো একটা কাহিনী তুমি তৈরি করেছিলে। এই টাকাগুলো সে জোগাড় করতে পারেনি, কারণ সে বোকা। অনেক কষ্টে তোমাকে দিলেও বন্ধুদের সব খারাপ কথা আর ভালো রেজাল্ট করেনি, সব কিছু নিয়ে একটা সমীকরণ দাঁড় করালে। তা হলো সম্পর্কটা এখানে শেষ হোক। ব্যাস, এখানেই সম্পর্ক শেষ। এরপর তুমি ঢাকায় বড় হলে, পিছনে আর ফিরেও তাকাওনি। আমি একদম চুপ। আমি ভাবনার সাগরে হারিয়ে গেলাম। কি বলবো? তার আগেই আমি টের পেলাম আমার হাতের সব বাঁধন খুলে গেছে। তখনই বললাম, তাহলে তুমি কি সেই? আস্তে আস্তে। পরে শোনো কি হয়েছে। তুমি চলে গেলে। এমন খারাপ রেজাল্ট করলো ছেলেটা যে বাসা থেকে বের হতেই পারছিল না। একটা বেসরকারি কলেজ থেকে অনার্স পড়ে সে। তুমি একটা সরকারি কলেজে, ছেলেটা একটা ভালো চাকরিও পেয়ে গেল, তাও আবার সরকারি চাকরি। দিনকাল এভাবেই চলছিল, কিন্তু তোমার চিন্তা তখনও তার মাথা থেকে যায়নি। এতটাই বিভোর ছিল যে শেষে চাকরি থেকে চলে আসে। তারপর নতুন নেশা শুরু হয়। তুমি যেখানে যেতে সেখানেই যেত সে। খুঁজে পাওয়াটা খুব কঠিন ছিল না তার কাছে। শুরু হলো খুন। তুমি যাকে পছন্দ করতে না, তাকেই সে মেরে ফেলতো। এবার আমার সব রহস্য বের হয়ে আসলো। কিছুই আর অজানা থাকলো না। ঠিক তখনই লাইট জ্বলে উঠল। আমি অন্ধকার থেকে আলোতে আসতেই চোখটা একটু কচকে নিলাম। সামনে তাকাতেই দেখলাম ফাহিম। আমি আমার কণ্ঠই যেন হারিয়ে ফেলেছি। এমন সময় সে মুচকি হাসি দিয়ে বলতে শুরু করলো, এত চাপ নেওয়ার কিচ্ছু নেই। আমি কি করেছি তার সব সমাধান দিয়েই যাব। এসব কেন করেছো তুমি? পাগল নাকি? এমন মানুষকে তো পাগলই বলে, তাই না? শুনো, তোমাকে 4টা পাত্রপক্ষ দেখতে আসা সবাইকে এক ধরনের মেডিসিন দিয়ে মেরেছি। সেটা কোথায় পেয়েছি তা জানার বিষয় তোমার না। সেটা নাক দিয়ে ঘ্রাণ নিলেই রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে 10 গুণ বেড়ে যায়, যার ফলে ব্রেন স্ট্রোক হয়। এরপর সেটা আমি ডোমের কাছে নিয়ে যাই। তিনি তার চোখ খুলে রাখেন, আর আমি তারপর ফেলে দেই। এটাই। তবে ওই ডোমের লোককে আমি একটা লাশের জন্য 1 লক্ষ করে টাকা দিয়েছি। তুমি একটা নরপিশাচ, মানুষ না তুমি। এমন কাজ করতে পারলে? খারাপ লাগলো না? আরে না না, তারপর তুমি এইখানে আসলা। তা বিপদে যে প্রিয় মানুষ ও পর হয় তার প্রমাণ তোমার ওই পরিবার। অন্য সকলকে যেভাবে মেরেছি ঠিক সেইভাবেই পুলিশকে মেরেছি। এরপর যত খুন হয়েছে সবগুলোতে একই কৌশল ব্যবহার করেছি। তাসফিয়ার মাকেও মেরে ফেলতাম, কিন্তু একটা ছোট বাচ্চা কি করে থাকবে, তাই তার মাকে বোঝাতে চেষ্টা করেছি, আর সবশেষে তাকে ফিরিয়ে দিলাম। আর ছায়া হওয়ার ব্যাপারটা,
আমার কাছে এক ধরনের গ্লাস আছে, সেটা দিনে প্রায় 50 হাত দূরে প্রতিবিম্ব হয়। আর আমি তোমার বাসা থেকে প্রায় 20 হাত দূরে ছিলাম, ওই জন্য ওই প্রতিবিম্ব তোমার দেয়ালে মানে বারান্দায় অনায়াসে পড়েছে। আর তোমার রুমে ঢুকলাম কিভাবে, এত পুলিশের মাঝেও? কিভাবে? পুলিশকে টাকা দিয়েছি ব্যাস। আর হোটেল বয় খুন তো আমিই করেছি, ওই যে কলমের পাইপ দিয়ে পয়জন ভরে তীর মারি, ব্যাস খেল খতম। অনেক কিছুই করে ফেলেছি। কেন এসব করলে? তুমি একটা পাগল, মানুষ না। হ্যাঁ তাই, সেই বান্ধবী দুটি তানহা আর ঐশী, তাদেরকেও মেরে ফেলেছি ঠিক একইভাবে। এখন কি আমাকে মারবে? ভেবেছিলাম তোমার কাছে ফিরে আসব, কিন্তু তা আর হবে না। আর আমি যাদের মেরেছি তারা কেউই ভালো না। তোমাকে 4টি পাত্রপক্ষ দেখতে এসেছে, তারা সবাই খারাপ। জানি তুমি কখনোই আমাকে ক্ষমা করবে না। ক্ষমার মতো কাজ তুমি করনি। তুমি বলতে সব আমি তোমাকে ঠিকই বিশ্বাস করতাম। অনেক বলেও তো সম্পর্কটা রাখতে পারিনি। এখন কি করে রাখবো বলো? তোমাকে ছেড়ে দিব, চলে যেতে পারো এখনই। তুমি ফারাদিনকে মারোনি কেন? ও তো আমাকে ভালোবাসে। ও যে সত্যিই তোমাকে ভালোবাসে, আর তাই ওকে কিছুই করিনি। আর কখনোই ক্ষতি করব না। তোমরা সুখে থাকো, এটাই আমি চাই। আমি বেরিয়ে আসছি। পিছনে মনে হচ্ছিল ফাহিম কান্না করছে, কিন্তু এমন খারাপের সাথে থাকার মতো অবস্থা আমার নেই। ঠিক তখনই পিছন থেকে বলে উঠল, কখনো তো তোমাকে জড়িয়ে ধরতে পারিনি, একবার জড়িয়ে ধরতে দিবে? শেষবারের মতো। শেষবার মানে? তুমি যে মাত্র চেয়ারটাতে বসেছিলে, তার উপরে একটা বাতি, কিন্তু পিছনে অন্ধকার, তাই না? হ্যাঁ, তা কি হয়েছে তাতে? সারা ঘর আলোকিত হয়ে উঠল, সারা ঘরে পুলিশ। আমি একদম অবাক। তার চেয়ে বেশি অবাক হলাম যখন দেখলাম ফারাদিনও পুলিশ। এবার সবই স্পষ্ট হয়ে উঠল। তখন ওই ফারাদিন বলতে শুরু করলো, ফাহিম যখন তোমার ঘর থেকে বের হয়ে বাইরে আসে, তখন তাসফিয়া রুম থেকে বারান্দায় আসে, এসে একটা চুইংগাম পায়। ভেবেছিল হয়তো কেউ এটা খেয়ে ফেলে দিয়েছে, কিন্তু সে সেটা নিচে ফেলে দেয়। এটা একদম আমার সামনেই এসে পড়ে। আর এই চুইংগাম চাবানোর ডিএনএ টেস্ট করি, আর আশেপাশের সব জায়গায় তদন্ত করি, আর ফাহিমকে ধরে ফেলি। এত কষ্ট করেও যদি না ধরতে পারি, তাহলে তো এটা একটা ব্যর্থতা। তবে সে কোনো কিছুই মুখে বলতে চাইছিল না, তাই তোমাকে এখানে নিয়ে আসা, যাতে সকল ঘটনাটা জানতে পারি। আর তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সে মানসিকভাবে অসুস্থ, তবে পাগল না। সে তোমার নেশায় পাগল। ফারাদিন, তুমি কি বলছো এসব? যা বলছি সবই সত্যি। আমি জানি এখন ফাহিমকে তারা ধরে নিয়ে যাবে, আর কখনোই দেখা হবে না। আমি বললাম, ফারাদিন, তুমি কি তাহলে আমাকে ভালোবাসো না, নাকি এসব আমাকে দিয়ে করিয়েছো? কোনটা ভালোবাসা সেটা পরের হিসাব, এর আগে আমার দায়িত্ব। ফাহিম এক ধ্যানে চেয়ারে বসে আছে। আমি এতগুলো দিন নিজের মতো করে চলেছি। কেউ যে এত ভালোবাসে আমাকে, তা আমি বুঝিও নি। আমি অনেক কষ্ট দিয়েছি তাকে, অন্য মানুষের কথায় আর নিজের স্বার্থে। এই মানুষটাকে এতটা খারাপ তো আমিই বানিয়েছি। অথচ আমার ভালো খারাপের সময় এই মানুষটাই ছায়ার মতো আমার পাশে ছিল। আমি 1 পা 2 পা করে সামনে যাচ্ছি ফাহিমের। এরপরও একটু মাথা তুলে তাকালো। আমি বুঝতে পারি মানুষকে পাওয়ার মাঝেই সফলতা, অন্য কিছুই না। ফাহিমকে দেখছি, সে আবার মাথা নিচু করে রেখেছে। এখন আমি কান্নায় ভেঙে পড়লাম আর বলতে শুরু করলাম, ফারাদিন, এই মানুষটাই আমার প্রথম ভালোবাসা। আমি অনেক ভুল করেছি, যার ফল আমি ভোগ করেছি। ও তো মানসিক রোগী, ওকে তো ছেড়ে দিবে তাই না? আমি নিয়ে যাব, কেউ কিছু বলো না প্লিজ, যদি ভালোবেসে থাকো। ফাহিম মাথা তুলে মুচকি হাসে। আমি সেদিকে খেয়াল না করে ফাহিমকে আবারও বললাম, তুমি যাবে না? যাবে না আমার সাথে? হ্যাঁ যাব। একটা কাজ করো,
কি কাজ? তুমি আর আমি চলে যাব, কেউ কিচ্ছু বলবে না। তোমার হাসিটা না অনেক সুন্দর। তুমি ওই যে দরজা, ওখান থেকে একটু হেঁটে আসো তো দেখি, তোমাকে অনেক সুন্দর লাগবে। আমি বিশ্বাস করলাম না। তখন ফারাদিনকে বললাম, ছেড়ে দিবে তো? অবশ্যই। তখনই আমি একটু সামনে যেয়ে একটু হাসতে হাসতে সামনে যাচ্ছি ফাহিমের দিকে। ফাহিম এক ধ্যানে আমাকে দেখছে। আমি কাছে যেয়ে হাসছি। তার কোনো আকর্ষণই নেই। আমার এত কিছু ভেবে লাভ কি? আমি আর এখন আগের মতো নেই, ভালো হয়ে গেছি। কে যেই না হাত ধরে টান দিয়ে তুলতে যাব, তার আগেই দেখলাম ফাহিমের গাল মানে ঠোঁটের কিনায় দিয়ে রক্ত বের হচ্ছে। আমি ঠোঁটটা একটু ছোঁয়ার সাথে সাথেই রক্তে আমার হাত ভরে গেল। বুঝতে আর বাকি নেই যে ফাহিম আর নেই। ফাহিমের চেয়ারের পিছনেই ছিল র্যাব। তাদের কেউ একজন আমাকে না জানিয়েই এমন কাজ করলো। তবে ফাহিম জানতো কিন্তু বলেনি। পিঠে হাত দিতেই বুঝলাম সেই কলমের অস্ত্র। আমি এখন কান্নায় ভেঙে পড়লাম, কারণ এখন আমার আর কেউ নেই। কিন্তু পুলিশরা আমাকে নিয়ে গেল বাইরে। নিয়েই কোনো এক ডাক্তারের মাধ্যমে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়। এরপর 2 দিন পর যখন স্বাভাবিক হই, তখন ফাহিমকে অনেক খুঁজি, কিন্তু খুঁজে পাইনি। আমি বুঝতে পারি ফাহিম কতটা ভালোবাসতো আমাকে। এরপর দীর্ঘ 2 বছর একা একা থাকতাম। ফাহিমকে ভালোবাসি বলা হয়ে ওঠেনি কখনোই। মানুষটাকে একেবারেই শেষ করে দিয়েছি আমি। এর মাঝেই ফারাদিন বিয়ের কথা বলতে শুরু করে। হ্যাঁ, বিয়েও হয় আমাদের, কিন্তু একটা মূর্তির সাথে। বাসর রাতে যখন ফারাদিন বলল ফাহিমকে আমাদের টিক বা র্যাবের কেউই মারেনি, তবে কোথা থেকে যেই অস্ত্রটা এলো জানি না, এখনও ধরতেই পারিনি। তখন ওই বারান্দায় একটা শব্দ শুনলাম। আমি আর ফারাদিন তাড়াতাড়ি গেলাম। বারান্দার দেয়ালে খেয়াল করতেই দেখলাম একটা কাগজ ঝুলছে, তাতে লেখা, ভালোবাসো তো বলছোই, ভালো থাকো ফারাদিনকে নিয়ে। আমি তোমার প্রথম ভালোবাসা, আজীবন থাকুক অপ্রকাশিত ভালোবাসা। আমি এই ছায়া হয়েই পাশে থাকব। ভালো থেকো। সমাপ্ত। আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।